পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে 15 বছরের ছোট বালিকাতে। হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেল। তে পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে। তের চোখ থেকে অঝরে পানি পড়ছে। মেয়েটা কাউকে কিছু বলতেও পারছে না। তের এমন অবস্থা দেখে তার মা লিসা এগিয়ে আসলো। লিসা তের মাথায় হাত রেখে বলল, মা কি হয়েছে তোর? তের সামনে সবাই বসে আছে, তাই তে কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপ দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। ব্যাপারটা লিসা কিছুটা বুঝতে পারে। সে তেকে নিয়ে অন্য ঘরে চলে যায়। অন্য ঘরে নিয়ে গিয়ে লিসা তেকে বলল, কি রে তোর কি হয়েছে মা? তখন তে বলল, মা আমার পিরিয়ড শুরু হয়েছে, পেটে অসহ্য ব্যথা করছে, আমি এভাবে বিয়ে করতে পারবো না মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। লিসা বুঝতে পারে ব্যাপারটা, কিন্তু তার তো কিছুই করার নেই। সে চাইলেও বিয়েটা ভেঙে দিতে পারে না। হঠাৎ করে শোনা যায়, বর এসেছে, বর এসেছে। কথাটা শুনে তে আটকে ওঠে। তার মনের ভিতরে ভয় ঢুকে গেল। তে কান্না করতে করতে তার মাকে বলল, মা তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। তখনই ঘরে চলে আসে তের বাবা মিনহো। মিনহো ঘরে এসে দেখলো তে কান্না করছে। তখনই মিনহো তের দিকে এগিয়ে আসে আর বলে, মারে, মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি, সব মেয়েদের এটা মেনে নিতে হয় মা। মিনহো আসল ঘটনা বুঝতে পারেনি। তে তার বাবাকে কিছু বলতেও পারছে না। বাবাকে সে কি করে বলবে তার কি হয়েছে? তখনই লিসা মিনহোকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সব কিছু খুলে বলল। মিনহো এমন কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না। মিনহো অনেকক্ষণ চেয়ারের উপর বসে থেকে ভাবতে থাকে, আর যদি এখন বিয়েটা ভেঙেও দেয় তাহলে তো আর কেউ থেকে বিয়েও করবে না। সবাই ভাববে তের কোনো দোষ আছে আর নানানজন নানান কথা বলবে। তাই মিনহো সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বলল, তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো। এই কথা বলে মিনহো রুম থেকে চলে গেল। লিসা তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না, কারণ সে জানে মিনহো যেটা বলে সেটাই করে। তারপর লিসা তের রুমে চলে গেল। অন্যদিকে দেখা গেল তের হবু স্বামী জিয়ন চাংকুক বরযাত্রী নিয়ে তের বাসায় চলে এসেছে। মিনহো সবাইকে এনে প্যান্ডেলের ভিতর বসালো। জাংকুক এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক কথা বলতে গেলে তাকেও জোর জবরদস্তি করে বিয়ে করানো হচ্ছে। জাংকুকের বাবা মা জোর করে তাকে বিয়েটা দিল। এদিকে লিসা তের রুমে এসে দেখলো তে চুপচাপ বসে আছে। তে তার মাকে দেখে বলল, মা বাবা কি বললো, বিয়েটা কি ভেঙে দিল? লিসা তখন বলল, না মা, তোর বাবাকে তো চিনিস, তিনি এক কথার মানুষ, যা কিছু হয়ে যাক তিনি তার কথা নড়চড় হতে দিবে না। তে তখন কান্না করে বলল, মা তোমরা কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাইছো? আমি কি তোমাদের কাছে অনেক বোঝা হয়ে গিয়েছি? আমার তো এখন পড়াশোনা করার বয়স, আমি কি এই বয়সে সংসার সামলাতে পারবো মা? বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে, আমি বিয়ে করতে চাই না মা। আবার এই দিকে আমার এই অবস্থা, আমি কিভাবে এরকম কথা অন্য একটা লোককে বলবো? মা তুমি কিছু একটা করো প্লিজ। লিসা তখন বলল, আমি আর কি বা করতে পারি মা, চিন্তা করিস না রে মা, সব ঠিক হয়ে যাবে। তে তখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো আর বলল, এক কাজ করো মা, তোমরা আমাকে গলা টিপে পেরে ফেলো, আমার আর এসব ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না তোমরা আমাকে এত তাড়াতাড়ি কেন তাড়াতে চাইছো। আমি বিয়ের পরে কিভাবে একটা অচেনা মানুষকে এসব বলবো মা? দাদি তো সবসময় বলে বিয়ের পর নাকি স্বামী বউয়ের সাথে রাতের বেলা অনেক কিছু করে, তখন যদি উনি আমার সাথে এগুলো কিছু করার চেষ্টা করে তখন কি আমি নিজেকে সামলিয়ে রাখতে পারবো মা? আমি তো মরেই যাব তখন। মেয়ের এসব কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে লিসা কি করবে কিছু বুঝতে পারছে না। তখনই লিসা তাড়াতাড়ি করে মিনহোর কাছে গেল আর বলল, তাকে অল্প বয়সে স্বামীর সংসার করতে দেওয়াটা কি ঠিক হচ্ছে? মেয়েটা অনেক কান্নাকাটি করছে, এমনিতে মেয়েটার বয়স অনেক কম, আবার এখন এই অবস্থা। মিনহো তখন বলল, কিছুই করার নেই লিসা, বরপক্ষ চলে এসেছে, কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি, বরপক্ষ অপেক্ষা করে বসে আছে তো, সময় নষ্ট করে লাভ নেই, যাও তেকে নিয়ে আসো। কিছুক্ষণ পর তেকে নিয়ে প্যান্ডেলের ভিতর চলে আসলো লিসা। তেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছোট্ট মেয়েটাকে অসাধারণ সুন্দরই লাগছে। তেকে এনে জাংকুকের পাশে বসানো হলো। পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করে বসে আছে মেয়েটা, একটু পরপর পেটে হাত দিচ্ছে তে। তারপর ইসলামিক নিয়মে তে আর জাংকুকের বিয়েটাও হয়ে গেল। বিয়ের সব কাজ শেষ করে এখন কনে বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে। তে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
লিসা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, মা কান্না করিস না রে, আমাদের কথা মনে পড়লে চলে আসিস, এটাই তো নিয়ম মা। সব মেয়েদের বিয়ের পরের আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি। আমিও তো আগে অন্য বাড়ির মেয়ে ছিলাম, দেখবি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তারপর মিনহো তেকে জাঙ্কুকের হাতে তুলে দিয়ে বলল, বাবা তে আমার একমাত্র মেয়ে, তুমি ওকে দেখে রেখো। এই কথা বলতে বলতে মিনহুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর তেকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। 30 মিনিটের মধ্যেই জাঙ্কুকের বাড়িতে পৌঁছে গেল তারা। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, কিন্তু জাঙ্কুক এখনো বাসর ঘরে আসেনি। একটা রুমের মধ্যে একা একা বসে আছে তে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। তেকে বাসর ঘরে এনে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নাম নেই। এদিকে তের মনের ভিতরে অজানা ভয় আর পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে থাকতে আর ভালো লাগছে না। শরীরটাও খুব খারাপ লাগছে তের। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না তের শরীরটা আজ ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা অচেনা একজন মানুষ, তার উপর তের দাদি তাকে কড়া নিষেধ দিয়েছে, জামাই যা বলবে তাই শুনতে হবে। কথাটা শুনে তের যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কি করবে মেয়েটা? লোকটা কি বুঝবে তার অসহ্যনীয় যন্ত্রণার কথা? সে তো নিজে ক্ষুধা নিবারণ করার জন্য ঠিকই তের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন তের যে কি অবস্থা হবে, সেসব কিছু ভেবেই তের হাত পা ভয়ে কাঁপছে। হঠাৎ করে কারো পায়ের আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না জাঙ্কুক রুমে আসছে। দরজার শব্দ শুনে তের বুকের ভিতর কেঁপে উঠল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করলো জাঙ্কুক। বধূর বেশে 15 বছরের ছোট বালিকাটি মাথায় বড় একটি ঘোমটা দিয়ে বসে আছে। ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বরের বেশে জাঙ্কুক রুমে প্রবেশ করলো। সে রুমের দরজা লক করতেই দেখলো মেয়েটি ভয়ে কেঁপে উঠলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাঙ্কুক বাসার ঘরে প্রবেশ করলো। জাঙ্কুকের হাতে একটা ব্যাগ ছিল। জাঙ্কুক ব্যাগটা তের দিকে দিয়ে বলল, এটা তোমার জন্য। আর কতক্ষণ এই মোটা শাড়িটা পরে থাকবে? যাও চেঞ্জ করে নাও এবার। এই কথা বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জাঙ্কুক চলে যাওয়ার পরে তে ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখলো একটা সুতির 3 পিস আর সাথে একটা প্যাকেট খুলে দেখলো একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল তে। মাথায় কিছুই আসছে না তার। লোকটা বুঝলো কি করে? তের মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক ফ্রেশ হয়ে বাইরে আসলো আর তেকে খাটের এক কোণে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে, এভাবে চুপ করে বসে আছো কেন? তে তখন বলল, আপনি জানলেন কি করে আমার যে এটা লাগবে? জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যখন তোমাকে আমার পাশে বসানো হয়েছিল আমি তখনই তোমার অস্থিরতা দেখেই বুঝতে পেরেছি। তে তখন বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু এই অস্থিরতা অন্য কোনো কারণেও তো থাকতে পারে। জাঙ্কুক তখন বলল, একটা মেয়ে বারবার তার পেটে হাত দিচ্ছে, এর মানে তো এটাই, অন্য কোনো কারণ তো থাকতে পারে না। তে জাঙ্কুকের কথা শুনে পুরোই অবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, লোকটা তার এত কিছু খেয়াল করেছে, অথচ তে কিছু বুঝতেও পারলো না। তেকে চুপচাপ থাকতে দেখে জাঙ্কুক বলল, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার স্ত্রী। আর তার থেকে বড় কথা হলো, কারো ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। তুমি আমার কাছে তোমার সবকিছু শেয়ার করতে পারো। তে জাঙ্কুকের কথা শুনে একটু খুশি হলো। তার ভিতরে এখনো ভয় কাজ করছে। জাঙ্কুক তেকে বলল, নাম কি তোমার? তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি আমার নাম তে। জাঙ্কুক বুঝতে পারলো তে তাকে প্রচন্ড ভয় পাচ্ছে। তাই জাঙ্কুক তের ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছো কেন, লজ্জায়? তে আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়সড় হয়ে মাথায় বড় একটা ঘোমটা টেনে বসে আছে কেন? নর্মাল ড্রেস পরে নাও। তে তবু আগের মতো বিছানার এক পাশে গুটি সুটি মেরে বসে রইল। মেয়েটা খুব ভয় পাচ্ছে, ভয় কোনো কথাও বলছে না। তের এমন আচরণে এবার জাঙ্কুকে কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, আরে ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না, তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমাতে পারো। জাঙ্কুকের কথায় যেন তে প্রাণ ফিরে পেল। সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণের পরে তে ড্রেস চেঞ্জ করে এসে খাটের এক কোণায় বসে রইল। তের মন থেকে ভয় অনেকখানি কেটে গেল। জাঙ্কুক তেকে বলল, অনেক রাত হয়েছে তে, যাও এবার ঘুমিয়ে পড়ো। তে অবাক হয়ে গেল আর বলল, আপনি তাহলে আমার সাথে ওইসব কিছু? জাঙ্কুক তখন বলল, আমি ওই রকম স্বামী না,
যে বউয়ের পিরিয়ড চলছে জেনেও তার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়বে। তুমি মোটেও চিন্তা করো না, আমি তোমাকে স্পর্শ করব না, যাও ঘুমিয়ে পড়ো। তে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক এরপর তার ল্যাপটপে কিছু কাজ করে সেও তের পাশে ঘুমিয়ে পড়ল। সকালে কারোর চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে গেল তের। পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক নেই। তে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো নিজের রুম থেকে বের হতেই তের কানে একটা আওয়াজ ভেসে আসলো। কথাটা বলছিল তের শাশুড়ি। তের শাশুড়ি একটা মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মহিলাটা জিনকে বলল, তোমার ছেলের বউ কই? তাকে তো দেখতে পাচ্ছি না। জিন তখন বলল, মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে, বড় লোকের বাড়ির মেয়ে মনে হয়। সকাল 9টা বাজে এখনো ওঠেনি, মনে হয় বাসার কাজ করার জন্য সে কাজের লোক নিয়ে আসছে। মহিলাটা বলল, এখনকার বউগুলো এমনই হয়, কি যে আর বলবো তোমাকে। তে কথাগুলো শুনেও না শোনার ভান করে তার শাশুড়ির দিকে এগিয়ে আসতে থাকে। তে শাশুড়ি তেকে দেখে পাশের মহিলাকে বলল, আসছে নবাবের বেটি। তে এরপর তার শাশুড়ি আর মহিলার কাছে এসে দুজনকে সালাম দিল। জিন তখন তেকে বলল, আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো বৌমা। তে চা বানাতে চলে গেল রান্না করে, কিন্তু কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না। এই বাড়িতে আজ তের প্রথম দিন, কোথায় কি আছে তার পক্ষে এসব জানার কথাও না। তারপরেও সে খুঁজতে থাকে। এসব খুঁজতে খুঁজতে একটা সময় তের হাতের সাথে ধাক্কা খেয়ে একটা চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। তে মনে মনে অনেক ভয় পেয়ে গেল। জিন কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে তাড়াতাড়ি করে রান্না করে ছুটে আসলো, আর এসে দেখলো এই অবস্থা। এর দিকে তের ভয় হাত পা কাঁপছে। জিন তখন তেকে বলল, কিভাবে ভেঙে গেল এটা? তে তখন বলল, আমি খেয়াল করিনি মা, আমার হাতের সাথে লেগে কাপটা পড়ে ভেঙে গেল। জিন তখন রাগ করে বলল, প্রথম দিনে এই অবস্থা, বাকি দিন কি করবে আল্লাহ ভালো জানে। ঠিকঠাকভাবে কি কাজ করতে পারো না? সামান্য একটু চা বানাতে বললাম, এর জন্য এত কিছু? তে মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে আছে। জিন থেকে আরো অনেক কথা বলে সেখান থেকে চলে গেল। একটু পরে তে নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে আছে। অনেকক্ষণ পরে জাঙ্কুক বাসায় ফিরে আসলো। জাঙ্কুক বাসায় এসে দেখলো তে মন খারাপ করে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তের পাশে বসে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তে মন খারাপ করেই বলল, কই মন খারাপ, ঠিক আছে আমি। আপনি ঘুম থেকে কখন উঠলেন? আমি তো সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আপনি আমাকে ডাকলেন না কেন? আসলে তে অনেক রাতে ঘুমিয়েছে তো তুমি, তাই ভাবলাম আরো কিছুক্ষণ ঘুমাও, তাই আর ডাক দেয়নি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। আর শোনো, বিকালে কিন্তু আমরা দুজন ঘুরতে যাব, ঠিক আছে? জাঙ্কুকের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেল তে। ফ্রেশ হয়ে জাঙ্কুক বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর জাঙ্কুক তের পাশে এসে বসে বলল, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো তে? তে তখন বলল, না কোনো সমস্যা নেই। জাঙ্কুক তখন মুচকি এসে বলল, তে তুমি মুখে না বললেও আমি বুঝতে পারছি। আর এটা কোনো ব্যাপার না, এক জায়গা থেকে আরেকটা নতুন জায়গায় আসলে একটু অসুবিধা হতেই পারে, তবে তোমাকে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হবে। দেখবে কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তে কিছু না বলে চুপচাপ হয়ে গেল। তের মুখে কোনো কথা না শুনে জাঙ্কুক তখন বলল, এমন মনমরা হয়ে বসে আছে কেন? এমনি। আচ্ছা একটা প্রশ্ন ছিল, করতে পারি? জাঙ্কুক তখন বলল, অবশ্যই করো। আপনি কি বিয়ের আগে আমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছিলেন? জাঙ্কুক তখন বলল, না, বিয়ের আগে তোমাকে আমি দেখিও নাই। আসলে তে আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর আমি বিয়ে করতে রাজিও ছিলাম না, তাই এত কিছু দেখিনি। মা বাবা জোর করে আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে, তাই তাদের ইচ্ছাতে আমি বিয়ে করার জন্য রাজি হলাম। পরে তোমাকে প্রথমবার দেখেই আমি মনে মনে অনেক খুশি হলাম। তে তখন বলল, আমাকে দেখে খুশি হলেন কেন আপনি? কারণ আমি যেমন মেয়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমনই। তোমাকে প্রথম দেখেই ভালো লেগে যায় আমার। আর তুমি সত্যি সবার থেকে অনেক আলাদা। তোমার বয়স কম হলেও তোমার কথায় চলাফেরায় বেশ ম্যাচুরিটি একটা ভাব আছে। তোমার কথা শুনলে কেউ বলবে না তোমার বয়স এত কম। আচ্ছা তে, আমার একটু বাইরে কাজ আছে, আমি একটু বাইরে গেলাম, পরে আসবো। কথাটা বলেই জাঙ্কুক বাইরে চলে গেল। তে রুমে বসে আছে। তখনই জিন তার কাছে আসলো আর বলল, সারাদিন এভাবে রুমে বসে থাকলে হবে? বাসায় কত কাজ আছে না, সেগুলো করতে হবে না? ছেলেকে পিচ্ছি বয়সে বিয়ে দিয়েছি, এর মানে এটা না সারাদিন তোমাকে কোলে নিয়ে বসে থাকতে হবে। আর শোনো, আমার জাঙ্কুককে বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। ওর বাবাই উঠে পড়ে লেগেছিল, তাই ওর বাবাকে বলার মতো আমার কিছু ছিল না, যার কারণে এই বিয়েতে আমাকে রাজি হতে হয়েছে। তাই বলি কি, সারাক্ষণ আমার ছেলের পাশে বসে থেকো না, তার সাথে একটু সময়টা কম কাটাও। সারাক্ষণ রুমে বসে থাকলে তো আর হবে না, চলো কাজ বাকি আছে, ওগুলো করতে হবে।
জিনের এমন কথা শুনে তের মনটা খারাপ হয়ে গেল। তে তখন মনে মনে ভাবলো, এখানে আসার সময় মা আর দাদি তো বলেছিল আমার শাশুড়ি নাকি অনেক ভালো, আমাকে নিজের মায়ের মতো আদর করবে, কিন্তু আমার শাশুড়ি তো দেখি আমার উপর খুবই বকাঝকা করছে আর নিজের ছেলের কাছ থেকেও আমাকে দূরে থাকতে বলছে। এরপর বিকাল হয়ে গেল। জাঙ্কুক বাসায় এসে তেকে বলল, রেডি হয়ে নাও তে, আমরা বের হব তো, না হলে আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তে তখন বলল, আমি আমি যাব না, আমার ভালো লাগছে না, আপনি যেতে পারেন। জাঙ্কুক তখন বলল, কেন, কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি তে? না না, আমি ঠিক আছি। তাহলে যাবে না কেন, শরীর খারাপ নাকি? এই কথা বলে জাঙ্কুক তের কপালে হাত দিবে এমন সময় তে জাঙ্কুকের হাতে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। তে তখন বলল, আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দেইনি এখনো, ভুল করেও আমাকে স্পর্শ করতে আসবেন না। আমাদের কাগজে কলমে বিয়ে হলেও আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে এখনো মেনে নেইনি, আশা করি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুক, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। জাঙ্কুক বুঝতেও পারছে না তে তার সাথে এমন ব্যবহার কেন করছে। জাঙ্কুক ভাবতে লাগলো, সকালে তো সবকিছু ঠিক ছিল, তাহলে হঠাৎ করে এমন করছে কেন মেয়েটা? আমি তো কোনো ভুল কিছু করিনি, নাকি এমন কিছু বলেছি যার জন্য মেয়েটা রাগ করেছে? কিন্তু এসব কোনো কিছুই তো হয়নি, তাহলে এসবের কারণ কি? জাঙ্কুক থেকে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলবে একটু প্লিজ? কি হবে আমার, কিছু হয়নি। তুমি আমার সাথে যাবে বলে আমি সব কাজ ছেড়ে তাড়াহুড়া করে তোমার কাছে চলে আসলাম, আর তুমি বলছো তুমি যাবে না, এটা কেমন কথা? হয়তো তোমার মন খারাপ তাই এমন করছো, আমার সাথে চলো, দেখবে মনটা ভালো হয়ে গেছে। জাঙ্কুক থেকে অনেক বুঝে অবশেষে রাজি করিয়ে নিল। আর জাঙ্কুককে বাইরে বের হতে দেখে জিন তখন বলল, এই সময় কোথায় যাচ্ছিস তোরা? জাঙ্কুক তখন বলল, মা তেকে নিয়ে একটু বের হলাম, আর কিছু শপিং করে দিব তের জন্য। জিন মুখে জোরপূর্বক একটা হাসি নিয়ে বলল, ঠিক আছে বাবা, সাবধানে যা। তারপর তে আর জাঙ্কুক বের হয়ে গেল। তারা বের হবার সাথে সাথেই জিনের মুখের হাসিটা গায়েব হয়ে গেল। তে আর জাঙ্কুক কিছু শপিং করার পর রেস্টুরেন্টে গিয়ে বসলো, তাদের নিজেদের মতো খাবার অর্ডার করলো। তের সামনে খাবার রাখা আছে, তারপর তে মনমরা হয়ে চুপচাপ বসে আছে। তেকে এভাবে চুপ থাকতে দেখে জাঙ্কুক বুঝতে পারলো তে কিছু নিয়ে চিন্তিত। তখন জাঙ্কুক বলল, তে তুমি খাবার খাচ্ছ না কেন, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। জাঙ্কুকের কথা তের কান অব্দি পৌঁছালো না, সে তো অন্যমনস্ক হয়েই জিনের কথাই ভাবছে। জাঙ্কুক এবার একটু জোরেই বলল। তে তখন বলল, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে মানে, তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে খেয়াল করছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছো। কিছু হয়েছে, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। তে তখন বলল, না কিছু হয়নি। তারপর জাঙ্কুক তেকে আর কোনো প্রশ্ন করলো না। তারা দুইজনে খাবার খেয়ে একটা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে এসে তের মনটা কিছুটা ভালো হয়ে গেল। জাঙ্কুক তের দিকে তাকাতেই দেখলো তের চুল বাতাসে উড়ছে, খুব সুন্দর লাগছে তেকে। এরপর তারা দুজন বাসা আসার সময় তে একটা ফুচকার দোকান দেখলো। তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাত চেপে ধরলো আর বলল, আমি ফুচকা খাবো। এভাবে আচমকায় হাত ধরায় জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল। তের ছোঁয়ায় জাঙ্কুকের শরীর কেমন শিউরে উঠলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে তারা দুজন বাসা চলে আসলো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে জাঙ্কুক বাসা থেকে বের হয়ে চলে গেল। একটু পরে জিন তের রুমে আসলো। জিনকে দেখে তে তখন বলল, মা কিছু লাগবে নাকি? জিন তখন বলল, কিছু লাগবে না পিচ্ছি, তোমাকে কি বলেছিলাম ভুলে গেলে? তোমাকে না বলেছি আমার ছেলের সাথে একটু কম মিশতে? তখন ভয় ভয়ে বলল, জি ওনার সাথে আমি যেতে চাইনি, উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছে। জিন তখন বলল, সবই বুঝি আমি, তুমি না চাইলে জাঙ্কুক কোনোভাবে তোমাকে নিতে পারতো না। যাই হোক, ওয়াশরুমের ভেতরে কিছু জামা কাপড় রেখে এসেছি, একটু ধুয়ে রেখে দিও। জিনের কথা মতো তে সব জামা কাপড় ধুয়ে রেখে নিজের রুমে চলে যায়। আবার তেকে বসে থাকতে দেখে জিন বলল, এইভাবে শুয়ে বসে থাকলে বাসার কাজকর্ম কি তোমার বাবা এসে করবে? জিন তার বাবাকে নিয়ে এসব কথা বলাতে বেশ রেগে গেল আর বলল, আপনার যা বলা সেটা আমাকে বলবেন, আমার বাবাকে কেন টানছেন? আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না আপনি। জিন তখন বলল, বাবার জন্য যদি এতই টান থাকে তাহলে বাসার কাজ ফেলে রেখে সারাদিন রুমে বসে থাকো কেন? বাসায় কি তোমার মা তোমাকে কিছু শেখায়নি? আল্লাহই জানে তোমাকে কোন পরিবার থেকে তুলে নিয়ে আসছে। তে তখন রেগে গেল আর বলল, দেখুন মা, আমার পরিবার নিয়ে কথা বলবেন না, কারণ আমার পরিবার আমাকে এমন কোনো খারাপ শিক্ষা দেয়নি। আমি আমার মা বাবার কাছে সবসময় ভালো শিক্ষা পেয়েছি। জিন তখন বলল, তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলো? 15 বছরের একটা পিচ্চি মেয়ে হয়ে আমার সাথে এই ধরনের কথা বলার সাহস কি করে পাও তুমি? আজকে জাঙ্কুক বাসায় আসুক, তারপর একটা কিছু হবে, হয়তো এই বাড়িতে তুমি থাকবে, না হয় আমি থাকবো। এই কথা বলে জিন সেখান থেকে চলে গেল।
একটু পরে জাঙ্কুক বাসা ফিরে আসতেই তের নামে জাঙ্কুককে তার মা অনেক কথা বলল। জাঙ্কুকের বেশ রাগ হলো। জাঙ্কুক এরপর থেকে কিছু না বলে খাবার না খেয়ে রাগ করে ঘুমিয়ে পড়ল। তে জাঙ্কুককে খাওয়ার জন্য ডাক দিলেই জাঙ্কুক খাবো না বলে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে জাঙ্কুক তের সাথে আগের মতো কথা বলে না, দরকার ছাড়া কথা খুব কমই বলে দুইজনে। তের বাবা জাঙ্কুককে ফোন দিয়ে বলল তাদের বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতে। তখন জাঙ্কুক ভাবলো যে তে ওই বাড়ি থেকে ঘুরে আসলে হয়তো বা ঠিক হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। তাই জাঙ্কুক তেকে তার বাবার বাড়ির কথা বলতেই তে খুশি হয়ে গেল। জাঙ্কুক তের সাথে তার বাসায় যাবে কথাটা শুনে জিনের মেজাজটা খারাপ হয়ে গেল। জিন তখন মনে মনে ভাবলো তারা যদি দুজন একসাথে তের বাসায় যায় বেশি সময় কাটাবে, তখন এভাবে একসাথে থাকলে তাদের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। না, আমি এটা হতে দিব না, আমাকে কিছু একটা করতেই হবে। পরের দিন সকালে তে আর জাঙ্কুক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তের বাবার বাড়িতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। তারপর দুজনই জিনের রুমে গেল। রুমে গিয়ে দেখলো জিন খাটের উপরে শুয়ে আছে। জিনকে এভাবে শুয়ে থাকতে দেখে জাঙ্কুক ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে তোমার, এই সময় শুয়ে আছো কেন তুমি? জিন তখন কাতর কণ্ঠে বলল, বাবা আমার শরীরটা ভালো না রে, পা স্লিপ করে ওয়াশরুমের ভিতরে পরে কোমরে বেশ ব্যথা পেয়েছি, হাঁটতেও পারছি না রে। জাঙ্কুক তখন বলল, মা আমি এখনই ডাক্তারকে কল করছি, দাঁড়াও। জিন তখন বলল, না বাবা কল করতে হবে না, আমি ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে, তুই তের সাথে তার বাবার বাড়িতে যা, সমস্যা নাই। জাঙ্কুক তখন বলল, না মা তোমাকে রেখে এই অবস্থায় আমি কোথাও যাব না। এই কথা বলেই জাঙ্কুক তেকে নিয়ে রুমে চলে গেল। তে মনে মনে ভাবলো, আমি জানি তো এই বজ্জাত শাশুড়িটা ইচ্ছে করে এমন করেছে যেন আমি ওনার ছেলের সাথে একান্তভাবে সময় না কাটাতে পারি। কিছুক্ষণ পর তে জিনের কাছে আসলো আর বলল, মা আপনার কি কিছু লাগবে? জিন তখন বলল, পা আর হাত খুব ব্যথা করছে, একটু টিপে দিবে? তে তখন মনে মনে ভাবলো, গলা ব্যথা করে না, গলা ব্যথা করলে তো গলাটাও টিপে দিতে পারতাম। এমন সময় জাঙ্কুক রুমে আসে আর দেখলো তে তার মায়ের সেবা করছে। তা দেখে জাঙ্কুক বেশ খুশি হলো। তে খাট থেকে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করে জাঙ্কুককে জড়িয়ে ধরে তার ঠোঁটে একটা কিস করে দিল। এই অবস্থা দেখে জাঙ্কুক বেশ লজ্জা পেয়ে রুম থেকে চলে গেল। তে বের হওয়ার সাথে সাথে তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখলো জিন রাগে ফুঁসছে। তা দেখে তে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে চলে গেল। এরপর জাঙ্কুক রুমে বসে আছে। তে তখন জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক তখন বলল, এই মেয়ে মায়ের সামনে এভাবে কিস করলে কেন, লজ্জা করে না তোমার? তে তখন বলল, আপনি না আমার স্বামী, স্বামীকে কিস না করলে কি অন্য কাউকে কিস করব? জাঙ্কুক তখন বলল, পাগলি মেয়ে, এই বলে মায়ের সামনে একান্ত ভাবেও তো কিস করতে পারো। তে কথাটা শুনে লজ্জায় মাথা নিচু করে নিল। জাঙ্কুক তখন বলল, খুব কিস করার শখ হয়েছে তোমার তাই না? তে কিছু বলবে তার আগে জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট তেকে কিস করার পর তেকে ছাড়লো। পর জাঙ্কুক তের গলায় একটা কিস করলো। তে লজ্জায় পেয়ে জাঙ্কুককে বলল, উফ এরকম করছেন কেন? জাঙ্কুক তখন বলল, এখন তো কিছু করলামই না, এখন তো অনেক কিছু করা বাকি। এরপর জাঙ্কুকের মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসায় জাঙ্কুক তখন থেকে বলল, তে আমার একটু বাইরে কাজ আছে, আমি এখনই আসছি। তে তখন বলল, শুনুন আপনি বিকেলে বাজারে গিয়ে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন আর ভালো কিছু খাবার। আর শুনুন আপনি যখন রাতে খাবার খেতে বসবেন তখন আজ আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দেব, ঠিক আছে? জাঙ্কুক তখন তের কপালে একটা কিস করে বলল, ওকে মহারানী, তুমি যা বলবে তাই হবে। জাঙ্কুক চলে যাবার পর জিন তাড়াতাড়ি করে তের রুমে আসলো আর বলল, তোমাকে আমি কি বলেছিলাম তোমার মনে নেই? বলেছিলাম না আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই রাখছো না। তে তখন বলল, আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে কেন? আর উনি আমার স্বামী, ওনার সাথে আমি যা খুশি তাই করব। আপনি কেন আমাকে এসব বলেন? যদি ছেলেকে নিজের আঁচলের মধ্যেই রাখতে চান তো তাকে বিয়ে কেন করালেন? জিন তখন ভীষণ রেগে গেল আর বলল, তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করো। আজকে জাঙ্কুক বাসায় আসুক, তারপর দেখো তোমার কি অবস্থা করি আমি। তে তখন বলল, আপনাকে আমি সম্মান করি, তার মানে এই নয় যে আপনি আমাদের সব কিছুতে কথা বলবেন। আপনি কেন আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবেন? আপনি জানেন আপনার জন্য আপনার ছেলে অনেক কষ্ট পেয়েছে। আপনার ছেলে আপনাকে ভালোবাসার বিশ্বাস করে বলে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করছেন। আপনি কেমন মা যে নিজের সন্তানকে হাসি খুশি দেখতে পারেন না?
আপনি তো মা না, মা নামের ডাইনি। জাঙ্কুক ভুলে তার মোবাইল রুমে রেখে চলে এসেছে, তাই সে আবারও মোবাইলটা নেওয়ার জন্য রুমে আসতেই দেখলো তে তার মাকে এতগুলো কথা শোনাচ্ছে। তের এতগুলো কথা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন কিছু না বুঝেই তের গালে একটা চর বসিয়ে দিল আর বলল, তোমার সাহস কি করে হলো আমার মাকে এ ধরনের কথা বলার? পিচ্চি আছো, পিচ্চির মতো থাকবে। পিচ্চি বউ মনে করে কিছু বলি না তাই বলে কি যা তা করা শুরু করে দিবে? এত ছোট একটা মেয়ের মুখে এত পাকনামি আর এত বড় বড় কথা মানায় না। অনেক বেশি বেয়াদব হয়ে গেছো তে তুমি। তে তখন গালে হাত দিয়ে কান্না করে বলল, আমাকে কেন মারছেন? আপনার মাকে কিছু বলতে পারেন না? আপনার মাই তো আমাকে বলেছে আপনার কাছ থেকে দূরে থাকতে। আমি আপনার কাছ থেকে দূরে থাকবো কেন? আপনি না আমাকে বিয়ে করেছেন। আমার মা আর দাদি বলেছে সব সময় স্বামীর সাথে থাকতে, আর আপনার মা আমাকে সব সময় আপনার কাছ থেকে দূরে থাকতে বলে, তাই আমি ওনাকে এগুলো কথা বলেছি। জাঙ্কুক তখন তার মাকে বলল, মা তুমি মনে কষ্ট নিও না, ও তো তোমার মেয়ের মতোই, আর ও এখনো অনেক ছোট, তাই কার সাথে কিভাবে কথা বলতে হয় বুঝতে পারিনি। তুমি ওকে ক্ষমা করে দিও মা। এরপর রাতে জাঙ্কুক আর বাসা ফেললো না, তা নিয়ে তে আর জিন বেশ চিন্তিত হয়ে পড়লো। সকালে জাঙ্কুক বাসায় ফিরতেই তে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন সারা রাত বলুন? আপনি জানেন আপনার জন্য আমি কত কষ্ট পেয়েছিলাম, সারাটা রাত আপনার জন্য অপেক্ষায় ছিলাম, বলুন কোথায় ছিলেন আপনি? জাঙ্কুক তখন বলল, যাও এখান থেকে, আমাকে ডিস্টার্ব করবে না। আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছে আমি আসবো, যখন ইচ্ছে বের হব। আমার কোনো ব্যাপারে কথা বলতে আসবে না নেক্সট টাইম থেকে। এই কথা বলে জাঙ্কুক আবার খাটের উপর শুয়ে পড়লো। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। জাঙ্কুকের এমন ব্যবহারে তে খুব কষ্ট পেয়েছে। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তে কিছুতেই ঘুমাতে পারে না। জাঙ্কুকের বলা কথাগুলো তের কানে বারবার বেজেই যাচ্ছে। এরপর তে কাউকে কিছু না বলেই তার জামা কাপড় গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। সে সোজা তার বাবার বাড়িতে চলে গেল। এরপর জাঙ্কুক ঘুম থেকে উঠে তেকে খুঁজতে লাগলো, কিন্তু তেকে কোথাও পেল না। সে তখন তার মাকে জিজ্ঞেস করলো। তার মা বলল, আমি তো জানি না বাবা, আমি তোমার রুমেই ছিলাম। জাঙ্কুক এরপর তের বাসায় ফোন দিতেই জানতে পারলো তে তাদের বাসায় আছে। কথাটা শুনে জাঙ্কুক কিছুটা শান্তি পেল আর ভাবলো, পিচ্চিটা আমার উপর নিশ্চয়ই রাগ করেছে, আমি তাকে থাপ্পড় মেরেছি, তার সাথে খারাপ ব্যবহার করেছি, এ কারণে হয়তো পিচ্চিটা মন খারাপ করে বাসা ছেড়ে চলে গেছে। পাগলিটা কিছু না বলেই একা একা চলে গেল। এরপর জাঙ্কুক তার মায়ের কাছে গেল আর বলল, মা আমি তের বাসায় যাচ্ছি, তে আমার ওপর রাগ করে তার বাসায় চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। জিন তখন বলল, ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসিস, আমার আবার ভালো লাগে না একা। মা তুমি চিন্তা করো না, আমি তোমার পিচ্চি বউকে সাথে করে নিয়ে আসবো। কথাটা বলে জাঙ্কুকও তের বাসায় চলে গেল। জাঙ্কুক তের বাসায় গেল আর দেখলো তে কান্না করছে। তে জাঙ্কুককে দেখে বলল, আপনি কেন এসেছেন এখানে? যান এখান থেকে। আমাকে থাপ্পড় মেরে আমার সাথে খারাপ ব্যবহার করে আপনার ভালো লাগেনি যে এখানেও চলে এসেছেন, এখন কি এখানেও আমাকে থাপ্পড় মারবেন নাকি? জাঙ্কুক তখন বলল, তে পিচ্চি তুমি কেন এরকম করো? তুমি আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছিলে, সে কারণে তোমার রাগ উঠলো আর আমি তোমাকে থাপ্পড় মারলাম। আমি কি ইচ্ছে করে মেরেছি তোমাকে বলো? তে তখন কান্না করে বলল, আর আমি যে আপনাকে বললাম যে আপনার মা আমাকে বলেছে আপনার কাছ থেকে দূরে থাকতে, আপনি কি সেই কথা বিশ্বাস করেননি? আমি সত্যি বলছি, আপনার মা আমাকে বলেছে সব সময় যেন আপনার থেকে দূরে থাকি, আপনার সাথে কথা না বলি, আপনার সাথে বেশি না মিশি। এমনকি সেদিন আপনি বাসায় ছিলেন না, সেদিন উনি আমার বাবাকে অনেক অপমান করেছিল। জাঙ্কুক তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমার মায়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এবার তো আমাকে মাফ করে দাও। তে চলো না বাসায়, মা আমাদের অপেক্ষা করছে। তে তখন বলল, আমি যাব না, আমি গেলে আপনার মা আমাকে আবার বকা দিবে, আমি ওখানে যাব না। তখনই তের মা লিসা আসলো আর বলল, জাঙ্কুক বাবা কিছু মনে না করলে একটা কথা বলি, আমার মেয়ে না হয় কিছুদিন আমাদের কাছেই থাকুক। আর বাবা তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমিও থাকো না আমার মেয়ের সাথে এখানে কয়েকদিন, আমাদেরও ভালো লাগবে আর আমার মেয়েটার মনটাও একটু ভালো হয়ে যাবে। আর ওইদিকে টেকে না দেখতে পেয়ে হতেও তো পারে তোমার মায়ের রাগ আমার মেয়ের প্রতি একটু কমে যাবে। জাঙ্কুক তখন বলল, জি আন্টি, আমি আমার মায়ের সাথে কথা বলবো। লিসা তখন বলল, আর বাবা আমার মেয়ে যে তোমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে আমার মেয়েটা তো অনেক ছোটবেলা থেকে তাকে খুব আদর যত্নে মানুষ করেছি, কখনো তার বাবা আর আমি তাকে একটু বকাঝকা করিনি,
তাই হয়তো এরকম ব্যবহার করেছে না বুঝে। মাফ করে দিও আমার ছোট্ট মেয়েটাকে। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে তে তার রুমে বসে আছে। জাঙ্কুক তের কাছে গেল, তখনই তে মুখটা ঘুরিয়ে নিল। জাঙ্কুক তখন বলল, বাবা আমার বালিকা বধূ দেখে এখনো আমার উপর রাগ করেই আছে। তো বালিকা বধূ, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে? তে তখন বলল, কিছুই করতে হবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কথা বলবেন না আমার সাথে। ওরে বাবা, আমার বালিকা বধূর দেখে এখনো রাগটা ভাঙছে না, কি করা যায়? আচ্ছা, বাসর রাতে তোমার পিরিয়ড চলছিল, তাই তোমার সাথে বাসর করতে পারিনি, তো আজকে কি বাসর করা যাবে নাকি? তে তখন বলল, চুপ করুন, আপনি কি মনে করেছেন এগুলো বলে আপনি আমার মন ভালো করবেন আর আমার রাগটা আমি কমিয়ে ফেলবো? তা হবে না, আমার রাগ কমানো এত সহজ না, বুঝলেন? জাঙ্কুক তখন তের গালে একটা কিস করে বলল, এই যে বালিকা বধূ, তাকাও না আমার দিকে, আর হবে না তো এমন, আই এম সরি। জাঙ্কুক এরপর তের হাত ধরে তার বুকের বাঁ পাশে রাখলো আর বলল, এই যে বালিকা বধূ, সত্যি বলছি আর কখনো আমার বালিকা বধূর গায়ে আমি হাত তুলবো না, সব সময় তাকে আদর করব। তে তখন ঠোঁট উল্টিয়ে বলল, ঠিক আছে, আর ঢং করতে হবে না, এবার আপনি ঘুমান। না, আজকে রাত তো ঘুমানো যাবে না, আজকে রাতে আমি বাসর করব। কি বলছেন কি এগুলো? হ্যাঁ, চুপ করে থাকো, কোনো কথা বলবে না। কথাটা বলেই জাঙ্কুক তের গালে একটা কিস করলো, তের ঠোঁটে একটা কিস করলো। এরপর তের লজ্জায় জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়াতে যাবে, তখনই জাঙ্কুক থেকে বিছানায় ঘুম পাড়িয়ে তার উপর উঠে বলল, আজকে কোনো রকমের কথা বলবে না, আজকে আমি যা করবো তা আমাকে করতে দিবে। তোমার মা আর দাদিনা বলেছে জামাই বউকে আদর করলে তাদের মধ্যে ভালোবাসা বাড়ে, তাই আমি তোমাকে আজকে অনেক আদর করব। জাঙ্কুক এরপর থেকে আদর করা শুরু করলো আর তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকালো। এভাবে প্রায় 2 দিন কেটে গেল। অন্যদিকে জিন একা একা বাসায়, তার কোনো কিছু ভালো লাগছে না। জিন মনে মনে ভাবছে, আমি কি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম? আমার ছেলে কি আর আমার কাছে ফিরে আসবে না? তাহলে কি আমি গিয়ে তাদের নিয়ে আসবো? আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। এই সব ভেবে জিন বের হয় তের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তের বাসায় পৌঁছে যায় জিন। জিন তখন তের বাসায় গিয়ে তেকে বলল, বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তার জন্য আমি সত্যি অনুতপ্ত, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। তুমি পিচ্চি মেয়ে হয়ে তোমাকে আমি যা না তাই বলেছি, সব সময় আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে বলেছি, আমাকে মাফ করে দাও মা, আমার নিজের কাছে নিজেই খুব লজ্জা লাগছে। তে তখন বলল, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাবেন না, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। জাঙ্কুক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না। তখনই জিন জাঙ্কুকের কাছে এসে বলল, বাবা তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে হারিয়ে ফেলার ভয় কোনো মেয়ের সাথে তোকে কখনো মিশতেই দেইনি, আমি চাইনি তুই কারো মায়ায় পড়ে আমাকে ভুলে যাস, আমি সেই জন্য তোর সাথে অনেক অন্যায় করেছি, যেটা আমার মা হয়ে করা উচিত হয়নি, আমি সত্যি অনুতপ্ত, এটা নিয়ে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। জিন তখন কান্না করে দিল। জাঙ্কুক তার মায়ের চোখে পানি মুছে বলল, মা তুমি এগুলো কি বলছো? মায়ের জায়গা কি অন্য কেউ নিতে পারে বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আমার জীবনে যেই আসুক না কেন তোমার জায়গা কখনো কেউ নিতে পারবে না মা। জিন তখন বলল, বাবা আমার একা বাসায় থাকতে আর ভালো লাগছে না রে, চল তোরা 2 জন আমার বাসায় চল, তোরা 2 জন না থাকলে আমার বাসাটা খালি লাগে রে, চলে আয় না বাবা বাসায়। লিসা তখন বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে এভাবেই যেতে দিব? কখনোই না, এতদিন পর আমাদের বাসায় এসেছেন, আপনার ছেলে বউয়ের সাথে কয়েকদিন এখানে থাকবেন, তারপর এখান থেকে যাবেন। এখন আসুন তো, আপনার সাথে অনেক কথা বলার বাকি। এই কথা বলেই লিসা জিনের হাত ধরে তাকে রুমের ভেতর নিয়ে গেল। জাঙ্কুক এরপর থেকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিল। এরপর রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। জাঙ্কুক তখন থেকে বলল, এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত, এই রাত আমরা স্পেশাল করে রাখতে পারি। আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলছে, চলোতে আমরা ছাদে গিয়ে গল্প করি। তে তখন বলল, চলুন, আমারও আপনাকে অনেক কিছু বলার আছে। ছাদের এক কোণে 2 জনে বসে আছে। জাঙ্কুক থেকে বলল,
আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগছে তোমাকে। ঠিক যেন আমার স্বপ্ন পরি, যাকে আমি চেয়েছিলাম জীবনে তাকে আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো তে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে খুব লজ্জা পেয়েছে, খুশিতে মনটা ভরে উঠেছে। সে চুলগুলো খুলে দিল, হালকা বাতাসে উড়ছে চুলগুলো। জাঙ্কুক সেই সৌন্দর্য অপলক দৃষ্টিতে উপভোগ করছে। জাঙ্কুক তখন তেকে বলল, আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি সত্যিকার অর্থে একটা বাড়ির বউ, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকম ভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্বতে, কিন্তু তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নয়, আমি তোমার সহযোদ্ধা হিসেবে থাকবো। আমরা দুইজনে মিলে গড়ে তুলবে একটা সুন্দর সুখী পরিবার। এবারে সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে, ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এ বাড়ির বউ না, এ বাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়া জাল দিয়ে ধরে রাখবে সবাইকে। আমি জানিতে তুমি অনেক ছোট, এখনো এগুলো কথা কিছুই বুঝছো না, কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন আমার কথার মানে তুমি ঠিক বুঝতে পারবে। আমরা শুধু ভালোই স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুইজনে মিলেমিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, অটুট বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন। তে তখন বলল, সত্যি বলতে আমি না আপনার এত কঠিন কথা কিছু ঠিক করে বুঝতেই পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর আমিও আপনাকে অনেক ভালোবাসি। জাঙ্কুক তখন হাসলো আর বলল, এই কারণে সবাই বলে পিচ্চি মেয়েকে বিয়ে করতে নেই। পিচ্চি মেয়েরা কোনো কথাই বুঝে না, শুধু ভালোবাসা ছাড়া। তে তখন ঠোঁট ফুলিয়ে বলল, আমার তো আপনার ভালোবাসার ছাড়া আর কিছু বোঝার দরকার নেই। আপনি আমাকে ভালোবাসলেই হবে, আমার আর কিছু বুঝতে হবে না। আমি শুধু আপনার হব আর আপনি শুধু আমার হবেন, এতটুকু বুঝলেই হবে। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে এই রকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম। তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী, আমার সুখের বৃষ্টি, আমার বাহুডোরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমি রবে। জাঙ্কুক তখন তেকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি আমার বালিকা বধূকে। তে তখন জাঙ্কুককে আরো শক্ত করে চেপে ধরলো আর বলল, আমিও অনেক ভালোবাসি আমার স্বপ্নের রাজকুমারকে।